আসসালামু আলাইকুম। হ্যালো ভিউয়ার্স, আশা করি সবাই মহান আল্লাহর অশেষ রহমতে ভালো আছেন, সুস্থ আছেন, বাসায় আছেন। তো আহ, আমার ভিডিওগুলো সবাই দেখছেন এবং কমেন্ট করতেছেন যে বুঝতেছেন, অনেক ভিডিও, অনেকে বলতেছেন এক্সট্রা আরো অনেক ভিডিও দিতে। আসলে খুব একটা সময় করে উঠতে পারি না। আজকে ছোট একটা টপিকস নিয়ে কথা বলবো, যেটা আমি সিসিউতে যখন যাই সবচেয়ে বেশি ফেস করি এবং সবাই ফেস করে যারা সিসিউতে ডিউটি করে। সেটা হচ্ছে একিউট করোনারি সিনড্রোম। ডায়াগনোসিস এবং ম্যানেজমেন্ট কিভাবে করতে হয়। মোটামুটি একজন ইন্টার্নের কতটুকু জানা উচিত মিনিমাম, যেটা না জানলে পেশেন্টের জন্য হার্মফুল হবে, সেই বেসিক বিষয়গুলো নিয়ে আজকে একটু কথা বলবো, ম্যানেজমেন্ট এবং ডায়াগনোসিস রিলেটেড। প্রথমেই বলি যে আপনি সিসিউতে কমনলি কোন কোন কেসগুলো পাবেন। সিসিউতে কমনলি যেটা পাবেন সেটা হচ্ছে এসিএস, একিউট করোনারি সিনড্রোমের আন্ডারে যে ডিজিজগুলো আছে আমি একটু পরেই সেটা বলবো। আর হার্ট ফেলিউর অনেক কমনলি আসবে। এই দুইটা কেস আপনি সবচেয়ে বেশি সিসিউতে পাবেন কমনলি। প্রতি এডমিশন মানে প্রতিদিনই সিসিউতে তো 24 আওয়ার্স এডমিশন হয়, আপনি কন্টিনিউয়াসলি কেসগুলো পেতে থাকবেন। ভিটি, ভেন্ট্রিকুলার ট্যাকিকার্ডিয়া, ভেন্ট্রিকুলার ফিব্রিলেশন, এসবিটি, ভালভুলার হার্ট ডিজিজ, এগুলোও কমন, বাট অত ফ্রিকুয়েন্ট না। এক আর দুইয়ের মতো এত ফ্রিকুয়েন্ট না। এমআই আর হার্ট ফেলিউরের মতো এত ফ্রিকুয়েন্টলি এই কেসগুলো পাবেন না, বাট পাবেন। এই জন্য আমি মোটামুটি সবগুলো কেসই এখানে ইনভলভ ইনভলভ করেছি, বাট এই ভিডিওতে আমি শুধু একিউট করোনারি সিনড্রোম নিয়েই কথা বলবো। ওকে, আচ্ছা। এরপরে হচ্ছে মোস্ট কমন কমপ্লেইন্টস ইউ উইল ফেস ইন সিসিউ, মানে আপনি সিসিউর ইন্টার্ন ডেস্কে, ডক্টরস ডেস্কে বসে থাকলে রোগীরা কি কি কমপ্লেইন নিয়ে আপনার কাছে আসবে সেটা নিয়েও একটু কথা বলবো। এখন আমরা একটু শর্টে জানি যে একিউট করোনারি সিনড্রোম এটা মানে কি। এটা হচ্ছে তিনটা ডিজিজ নিয়ে এই সিনড্রোমটাকে বলা হয়। সেটা এসটি এলিভেটেড এমআই, যেটা ইনভেস্টিগেশন করে ইসিজি এবং বায়ো কার্ডিয়াক মার্কার করে সেটা আলাদা করা হয়। এসটি এলিভেটেড এমআই, নন এসটি এলিভেটেড এমআই এবং আনস্টেবল এনজাইনা। এই তিনটা ডিজিজ নিয়ে আমাদের তৈরি হয় একিউট করোনারি সিনড্রোম। আমরা এগুলোকে কিভাবে আলাদা করি সেটা আমরা একটু দেখি। প্রথমে এটা একটু ডিটেলস আমি একটু বলতে চাই। সেটা হচ্ছে, ধরেন আপনি বসে আছেন, একটা পেশেন্ট আসলো কি নিয়ে, একটা পেশেন্ট আসলো যে প্রচন্ড পরিমাণে বুকে ব্যথা হচ্ছে। তো বুকে ব্যথাটা পেশেন্টরা ইউজুয়ালি ডেসক্রাইব করে এইভাবে যে, স্যার আমার বুকের মাঝে ব্যথা হচ্ছে এবং ব্যথাটা চাপ দিয়ে আসতেছে, কোনোভাবে আমি সহ্য করতে পারতেছি না। এই ব্যথাটা আমার বাম হাতে ছড়ায় পড়তেছে এবং আমাদের যে লোয়ার জ চিন আছে সেই দিকেও যাচ্ছে, গলাটা শুকায় যাচ্ছে, অনেক বমি বমি ভাব লাগতেছে, অনেকে পূর্বে বমিও করছে সে কয়েকবার, এবং অনেক ঘামাচ্ছে সে। এরপরে এই কমপ্লেন গুলা টিপিক্যাল কমপ্লেন করবে পেশেন্ট, সাথে তার কিছু অ্যাসোসিয়েটেড প্রশ্ন আপনি করে নেবেন। সেটা হচ্ছে রিস্ক ফ্যাক্টর গুলা, ডায়াবেটিস আছে কিনা পেশেন্টের, হাইপার টেনশন কিনা, আর পেশেন্ট স্মোক করে কিনা। এগুলো হচ্ছে রিস্ক ফ্যাক্টর, ইউজুয়ালি থাকে অনেকের, অনেকের থাকে না। তো এই কমপ্লেন গুলা, ক্যারেক্টারিস্টিক চেস্ট পেনের এই কমপ্লেন গুলা পাওয়ার পর আপনি যেটা করবেন সেটা হচ্ছে পেশেন্টের একটা ইসিজি করব আমরা। আমরা এই চেস্ট পেন পাওয়ার পরে একটা ইসিজি করব। ইসিজি করার পরে ইসিজিতে যদি আমরা এসটি এলিভেশন দেখি, ইসিজিতে যদি আমরা এসটি এলিভেশন দেখি, তখন আমাদের এই একিউট করোনারি সিনড্রোমের যে একটা পার্ট ছিল এসটি এলিভেটেড এমআই, এটা ডায়াগনোসিস হয়ে গেল। আমাদের আর আর কিছু করতে হবে না। কিন্তু ইসিজিতে, এখানে একটা ইসিজি করার পরে আমি লিখে দেই ইসিজি, এটা হয়নি। আচ্ছা, যদি ইসিজি করার পরে যদি পেশেন্টের ইসিজিতে আমরা টি ইনভার্সন পাই, এসটি ডিপ্রেশন পাই, অথবা নন স্পেসিফিক কিছু চেঞ্জ আছে, এখানে দেখেন কথাটা টি ইনভার্সন এন্ড অর এসটি ডিপ্রেশন, তার মানে টি ইনভার্সনের সাথে এসটি ডিপ্রেশন থাকতে পারে, অথবা যে কোনো একটা থাকতে পারে, অথবা নন স্পেসিফিক চেঞ্জ। নন স্পেসিফিক চেঞ্জ বলতে যে জিনিসটা থাকে ইউজুয়ালি সেটা হচ্ছে ফ্ল্যাট টি থাকে অনেক সময়। এটা কি ইনভার্টেড টি নাকি বোঝা যায় না। টি এর নর্মাল মরফোলজি হচ্ছে সেটা আপরাইট থাকবে, নর্মাল মরফোলজি। এখন এটা যদি আপরাইট না থেকে ফ্ল্যাটও থাকে, এটাও একটা অ্যাবনর্মাল, বাট এটা নন স্পেসিফিক। এটা স্পেসিফিক্যালি ইসকেমিয়া ইন্ডিকেট করে না।
তো এই চেঞ্জগুলো যদি আপনি পান তাহলে যেটা করবেন সেটা হচ্ছে ট্রপোনিন আই করাবো আমরা বায়োমার্কার, ইজিলি কমনলি যেটা করা হয়। এছাড়াও আরো কার্ডিয়াক বায়োমার্কার আছে, সেটা আমরা প্র্যাকটিস করি না। তো এই ট্রপোনিন আই করানোর পরে ট্রপোনিন আই যদি পজিটিভ আসে, নর্মাল ভ্যালুর থেকে যদি বেশি আসে, তাহলে সেটা হচ্ছে নন এসটি এলিভেটেড এমআই। এই ট্রপোনিন আইটা করানোর একটা বিষয় আপনার মাথায় রাখতে হবে, সেটা হচ্ছে পেশেন্টের হিস্ট্রিটা অবশ্যই কমপ্লিট করে রাখতে হবে ট্রপোনিন আই করানোর আগে। সেটা হচ্ছে পেশেন্ট এই চেস্ট পেইন কমপ্লেন করার 3 ঘন্টা পার হতে হবে। এই ট্রপোনিন আই হচ্ছে কার্ডিয়াক মাসেলে থাকে, কার্ডিয়াক মাসেল যখন ড্যামেজ হয় সেটা ব্লাডে আসতে প্রায় 3 ঘন্টা সময় লাগে, এবং সেটা 1 সপ্তাহের মতো আপনার পারসিস্ট করে ব্লাড। তো যদি আপনি ধরেন আপনার হাসপাতাল, ধরেন আমি মিডফোর্ড হাসপাতালের কথাই বলি, পুরান ঢাকার কেউ যদি ব্যথা উঠে, সে তো 1 ঘন্টার মধ্যেই চলে আসবে। তো আমি তো ওই সময় তাকে ট্রপোনিন আই করাইলে ফলস নেগেটিভ রেজাল্ট আসতে পারে। সেজন্য কমপ্লিট হিস্ট্রিটা কমপ্লিট করে তারপরে এটা করানোটা ওয়াইজ হবে। আচ্ছা, যদি পজিটিভ আসে তাহলে সেটাকে আমরা তখন নন এসটি এলিভেটেড এমআই বলবো। তার ক্যারেক্টারিস্টিক চেস্ট পেইন আছে, তার এই ফিচার গুলো আছে, টি ইনভার্সন এন্ড অর এসটি ডিপ্রেশন এন্ড নন স্পেসিফিক চেঞ্জ, সাথে ট্রপোনিন আই পজিটিভ। আচ্ছা, যদি ট্রপোনিন আই নেগেটিভ আসে তখন আমরা সেটাকে আনস্টেবল এনজাইনা বলবো। তাহলে এই একিউট করোনারি সিনড্রোমের এসটি এলিভেটেড এমআই, নন এসটি এলিভেটেড এমআই এবং আনস্টেবল এনজাইনা, এই 3টা টার্মকে আমরা এইভাবে আলাদা করতে পারবো, একটা ইসিজি করে দেন সেটা ট্রপোনিন আই করে। এটা আলাদা করার পর আমাদের তখন ম্যানেজমেন্টে আমাদের জন্য সুবিধা হবে। ওকে, এই এই ফিগারটা আমার, যারা আগের ভিডিওগুলো দেখছেন, আইসিজের যে সিরিজের ভিডিও আছে সেখানে আমি এই ফিগারটা দেখানোর চেষ্টা করছি। এখানে আরেকটু শর্ট করে বলি, সেটা হচ্ছে মায়োকার্ডিয়াল ইনফার্কশনের ইজিলি আমরা যে টাইপস গুলো করি, এসটি এলিভেটেড এমআই, নন এসটি এলিভেটেড এমআই, রিসেন্ট এমআই, আর একটা হচ্ছে ওল্ড এমআই। এসটি এলিভেটেড এমআই ইসিজিতে আপনার এসটি এলিভেশন আছে, এটা এসটি এলিভেটেড এমআই ডায়াগনোস্টিস। নন এসটি এলিভেটেড এমআই আমরা এখনই দেখে আসলাম কিভাবে আমরা নন এসটি এলিভেটেড এমআই ডায়াগনোসিস করি। টি ইনভার্সন, এসটি ডিপ্রেশন যেটাই থাকুক, সাথে ট্রপোনিন আই পজিটিভ, তাহলে সেটা নন এসটি এলিভেটেড এমআই। আর রিসেন্ট এমআইটা আমরা কখন বলি, এটা একটা একিউট এমআই এর ডিলেড অ্যারাইভাল পার্ট, মানে হচ্ছে পেশেন্টের এসটি সেগমেন্টটা প্রায় বেজলাইনে চলে আসছে, প্যাথোলজিক্যাল কিউটা প্রায় এস্টাবলিশড হয়ে গেছে, এবং টিটা এখনো ইনভার্সন আছে। মানে এই ঘটনাটা 1 মাসের মধ্যে ঘটছে, মানে ইজিলি টি ইনভার্সন প্রায় 1 মাস পর্যন্ত থাকে প্রপার ট্রিটমেন্টের পরে, এই টিটা নর্মালে চলে আসে, কিন্তু প্যাথোলজিক্যাল কিউটা 90% কেসে এটা পারসিস্ট করে লাইফ লং। এসটি সেগমেন্টটা প্রায় 1 থেকে 2 সপ্তাহের মধ্যে এটা নর্মালে চলে আসে। তার মানে ঘটনাটা, আপনি রিসেন্ট আমাদের ঘটনাটা যেটা যদি আপনি টাইম লিমিটেশন দিতে চান, তাহলে এটা হচ্ছে 1 সপ্তাহ 2 সপ্তাহ থেকে 1 মাসের মধ্যে ইসিজিটা করা হয়েছে, তখন ইসিজিতে আপনি প্যাথোলজিক্যাল কিউ এবং টি ইনভার্সন পাইছেন, সেটাকে আমরা বলতেছি রিসেন্ট এমআই। আর ওল্ড এমআই সবকিছু ঠিক আছে নর্মাল, শুধু তার প্যাথোলজিক্যাল কিউ আছে, তখন আমরা সেটাকে ওল্ড এমআই বলবো। আচ্ছা, এইভাবে আমরা ডায়াগনোসিসটা করলাম। এরপরে এখন আমরা আসি একটু ম্যানেজমেন্ট নিয়ে একটু কথা বলি। সেটা হচ্ছে একটা পেশেন্ট ইতে সিসিউতে আসার পরে আপনি টিপিক্যাল কমপ্লেইন পেশেন্ট করছে, এখানে 2টা ঘটনা ঘটতে পারে। একটা হচ্ছে এসিএস এর আপনি পাইলেন, ফিচার পাইলেন, ইসিজিতে এসটি এলিভেটেড এমআই পাইছেন, অথবা ওই চেঞ্জ গুলো পাইছেন, টি ইনভার্সন, এসটি ডিপ্রেশন এগুলো পাইছেন, তাহলে তো এসিএস হলো। কিন্তু যদি পেশেন্ট টিপিক্যাল কমপ্লেইন করে, যে ক্যারেক্টারিস্টিক চেস্ট পেনের যে কমপ্লেইন আছে সেগুলো করে, এবং পেশেন্টের রিস্ক ফ্যাক্টর আছে, পেশেন্টের স্মোকার, পেশেন্ট হাইপারটেনসিভ, ডায়াবেটিক, তখন একটা যে জিনিস আমাদের মাথায় রাখতে হবে সেটা হচ্ছে এই লোডিং ডোজটা কি, এটা সম্পর্কে একটু জানতে হবে। এই লোডিং ডোজটা ওই সময় দেওয়া হয়, এটাকে লোডিং ডোজ বলা হচ্ছে এই জন্য, মানে স্ট্যাট ইমিডিয়েটলি কিছু ট্যাবলেট খাওয়া দেওয়া হয় পেশেন্টকে, সেটাকে আমরা বলতেছি লোডিং ডোজ। তো লোডিং ডোজ হিসেবে যেগুলো ইউজুয়ালি ইউজ করা হয় সেটা হচ্ছে অ্যাসপিরিন 300 মিলিগ্রাম, যেটা 75 মিলিগ্রাম করে 4টা ট্যাবলেট, তারপরে ক্লোপিডোগ্রেল 75 মিলিগ্রাম করে 4টা ট্যাবলেট, এবং সাথে আরো যেটা খাওয়ানো হয় সেটা হচ্ছে অ্যাটোরবাস্টেটিন 10 মিলিগ্রামের 4টা ট্যাবলেট, সাথে একটা ওমিপ্রাজল পিপিআই খাওয়ানো হয়। এই টোটাল অ্যাসপিরিন, ক্লোপিডোগ্রেল, অ্যাটোরবাস্টেটিন এবং ওমিপ্রাজলের এই কম্বিনেশন মিলে যেটা কমনলি ইউজ করা হয় সেটা হচ্ছে লোডিং ডোজ। তবে কোনো কোনো জায়গায় অ্যাটোরবাস্টেটিনটাকে ইউজ করে না,
শুধু অ্যাসপিরিন, ক্লোপিডোগ্রাম এবং অমিপ্রাজল দিয়ে দেওয়া হয়। এই লোডিং ডোজটা আপনি কাদেরকে কাদেরকে দিতে পারবেন? এসিএস ডায়াগনোস হয়ে গেছে। এসিএস মানে ওই অ্যাসিড এলিভেটেড এমাই, নন অ্যাসিড এলিভেটেড এমাই এবং আনস্টেবল অ্যাঞ্জিনা মানে আপনার মাথায় চলে আসছে যে পেশেন্টের এই তিনটার মধ্যে কোনো একটা আছে, সেটা পরীক্ষা করার পরে বোঝা যাবে, বাট আছে। তো অবশ্যই তাকে তো লোডিং ডোজ আমরা দিব, কিন্তু পেশেন্টের ইসিজিটা অলমোস্ট নর্মাল আছে এবং ট্রপোনিন নাই, তখন আপনি দেন নাই। এই পেশেন্টেরও ক্যারেক্টারিস্টিক চেস্ট পেইন থাকলে আপনি অবশ্যই লোডিং ডোজটা দিবেন, কারণ লোডিং এই অ্যাসপিরিন, ক্লোপিডোগ্রাল এগুলোতে এগুলোতে পেশেন্টের পেইনটা অনেকটা রিলিফ করবে। আর এখানে এখানে পেশেন্টের পেইন রিলিফটা অনেক বেশি জরুরি। ঠিক আছে, আর এগুলোর খুব একটা সাইড এফেক্ট থাকে না। তবে পেশেন্টের কিছু হিস্ট্রি নিলে হয়, অ্যাজমা আছে কিনা, তারপরে সার্জারিটা রিসেন্ট সার্জারি হয়েছে কিনা, অথবা এগুলোতে খুব একটা এফেক্ট পড়ে না, কারণ পেশেন্টের এখন ইমার্জেন্সি, তাকে লাইফ সেভ করতে হবে। অনেক সময় এরকম হয় ইসিজিতে আপনি চেঞ্জ পান না, বাট পেশেন্ট অনেক ডেঞ্জারাস কন্ডিশনে আছে, কিন্তু ওই যখনই আপনি হিস্ট্রিটা প্রপারলি নিবেন, তখন বুঝতে পারবেন যে পেশেন্টের চেস্ট পেইনটা ক্যারেক্টারিস্টিক চেস্ট পেইন, এমআই এর চেস্ট পেইন। এটা এখন লোডিংটা দিয়ে দেওয়াটাই বেটার হবে পেশেন্টকে, খুব একটা ক্ষতি হয় না। আচ্ছা, কখন আমরা পেশেন্টকে সিসিউতে এডমিট করি, এটাও এটাও একজন ইন্টার্ন ডক্টরের জন্য জানা খুবই জরুরি। সেটা হচ্ছে একটা পেশেন্ট এসটি এলিভেটেড এমআই নিয়ে আসছে, অবশ্যই আমরা অ্যাডমিট করব, কারণ পেশেন্টকে মনিটরে রেখে পেশেন্টকে আমাদের ওইভাবে কিছু ম্যানেজমেন্ট দেওয়ার জন্য এডমিট রাখতে হবে। নন এলিভেটেড এমআই, আনস্টেবল এই এসিএস এর প্রত্যেকটাতেই পেশেন্টকে এডমিট রাখতে হবে। আরো কিছু এডমিশন ক্রাইটেরিয়া আছে, সেগুলো হচ্ছে পেশেন্টের মানে আনস্টেবল আছে পেশেন্ট, হার্ট ফেলিওর, একিউট লেফট ভেন্ট্রিকুলার ফেলিওর নিয়ে আসলে পেশেন্ট, তারপর কার্ডিওজেনিক শক নিয়ে আসলে, তারপরে ভেন্ট্রিকুলার ট্যাকিকার্ডিয়া, ভেন্ট্রিকুলার ফিব্রিলেশন নিয়ে আসলে, এবং সুপ্রাভেন্ট্রিকুলার ট্যাকিকার্ডিয়া উইথ আনস্টেবল কন্ডিশন, এই কন্ডিশনে যদি পেশেন্ট আসে তখন পেশেন্টকে এডমিট করতে হবে। তখন এগুলো এডমিশন ক্রাইটেরিয়ার মধ্যে পড়ে। তারপরে হচ্ছে আমরা ক্রনিক যে ডিজিজ গুলো আছে, ভালভুলার হার্ট ডিজিজ অথবা ধরেন এগুলো ক্রনিক যে কেসগুলো, সেগুলোতে ইমার্জেন্সি এডমিশন সেগুলোতে স্যারদেরকে দেখায় সিনিয়রদের সাথে কনসাল্ট করে দেন এডমিশন করা হয়। কিন্তু ইমার্জেন্সি এডমিশন হচ্ছে আমি এতক্ষণ যেগুলো বললাম, এগুলো ইমার্জেন্সি কন্ডিশনে এডমিশন দিতে হবে। আচ্ছা, ইনিশিয়াল ম্যানেজমেন্ট বলতে আমরা যেটা বুঝেছি, লোডিং ডোজটা দেওয়ার পরে আমরা আরো কিছু করি। এখানে আরেকটা বিষয় করা হয়, সেটা হচ্ছে পেশেন্টের পেইন কমানোর জন্য পেশেন্ট যদি পালস বিপি তো চেক করা হয়, ভাইটালসটা দেখা হয়। এই পালস বিপি ভালো থাকলে পেশেন্টের সাবলিঙ্গুয়াল জিটিএন দেওয়া হয়। এই ইনিশিয়ালি এই লোডিং ডোজের সাথে সাবলিঙ্গুয়াল জিটিএনটা পেশেন্টের পেইন রিলিফে অনেক হেল্প করে। আর ইনিশিয়াল কিছু ইনভেস্টিগেশন করা হয়, ইনভেস্টিগেশনের মধ্যে আমরা পেশেন্টকে ট্রপোনিনাইতো পাঠাই, সাথে যেহেতু কিছু মেডিসিন দিতে হবে, সেরাম ক্রিয়েটিনিন করা হয়। এখানে পেশেন্টের ইলেকট্রোলাইট ইমব্যালেন্স থাকার অনেকটাই পসিবিলিটি থাকে, সেজন্য সেরাম ইলেকট্রোলাইট করা হয়। এরপরে ফার্দার আরো কিছু ইনভেস্টিগেশন করা, বাট ইনিশিয়াল ইনভেস্টিগেশন হিসেবে আমরা এই তিনটাকেই প্রিফার করি, সেটা হচ্ছে ট্রপোনিনাইজ, সেরাম ক্রিয়েটিনিন, সেরাম ইলেকট্রোলাইট। ওকে, এবার হচ্ছে আমরা একটু ডিটেলস ম্যানেজমেন্ট যাই। ডিটেলস ম্যানেজমেন্ট বলতে যেটা বোঝাচ্ছে সেটা হচ্ছে মানে একটা ইসিএস, ইকিউট করোনারি সিনড্রোমের পেশেন্টের ফাইলে, ট্রিটমেন্ট ফাইলে যে ম্যানেজমেন্ট গুলো থাকে, আমি যে শুধু এইগুলা নিয়ে একটু কথা বলি, জাস্ট জাস্টিফিকেশন। ডায়েট হিসেবে পেশেন্টের লিকুইড ডায়েট দেওয়া হয়, কারণ হচ্ছে পেশেন্টের এমন কোনো কন্ডিশন তৈরি করা যাবে না যেটা পেশেন্টের অর্থাৎ স্ট্রেস হবে, এক্সারসাইজ মানে হবে, অথবা পেশেন্টের মেটাবলিজম বাড়ায় দেওয়া হবে, অর্থাৎ পেশেন্টের কার্ডিয়াক ব্লাড ফ্লো কার্ডিয়াক ব্লাড ফ্লো যাতে কোনোভাবেই হ্যাম্পার না হয়। ঠিক আছে, সেজন্য পেশেন্টকে লিকুইড ডায়েট দেওয়া হয় ইজিলি। কমপ্লিট বেড রেস্টটা খুবই ইম্পর্টেন্ট এখানে, কমপ্লিট বেড রেস্টটা খুবই ইম্পর্টেন্ট। আমি এরকম পেশেন্ট দেখেছি যে হচ্ছে ইনফিরিয়র রেস্ট এলিভেটেড এমআই পেশেন্ট ছিল, সাথে আর আরভি ইনফাকশন ছিল। পেশেন্ট সম্ভবত বিকালে হাঁটতে বের হয়েছিল, তো সন্ধ্যায় পেশেন্টটা কার্ডিওজেনিক শকে চলে গিয়ে এবং আনফরচুনেটলি পেশেন্টটা মারা গেছে। যদিও সে অন্য কারণে মারা গেছে, অথবা তার ভালো ছিল না কন্ডিশন, কিন্তু সে বিকালে হাঁটতে বের হয়েছিল, সে রেস্টে ছিল না, যাই হোক। আর পেশেন্টের অক্সিজেন ইনহেলেশন ইফ নিডেড আর কি, কারণ অনেক সময় পেশেন্টের রেস্টলেস থাকে, সাথে যদি কো এক্সিস্টিং এলবিএফ থাকে, তখন তো অক্সিজেন দিতেই হবে আমাদের, কিন্তু কমনলি অক্সিজেন ওইভাবে অত লাগে না। আচ্ছা, এরপরে হচ্ছে যেটা দেওয়া হয় সেটা হচ্ছে অ্যাটোরবাস্টেটিন, এটা 20 মিলিগ্রাম
ইজিলি যেটা দেওয়া হয় রাতে খাওয়ার আগে খায়। পেশেন্ট অ্যান্টিপ্লাটলেটের দুইটা দেওয়া হয়, অ্যাসপিরিন 75 মিলিগ্রাম, ক্লপিডোগ্রাল 75। এই অ্যান্টিপ্লাটলেট গুলো অলওয়েজ খাওয়ার পরে দিতে হবে দুপুরবেলা। ওকে, এরপরে রিপারফিউশনের বিষয়টা নিয়ে বলি। রিপারফিউশনের জন্য টারশারি কিছু সেন্টারে প্রাইমারি পিসিআর ব্যবস্থা থাকে, সেখানে যদি থাকে সেটা অ্যাভেলেবল এবং সুযোগ হয় তাহলে সেটা প্রাইমারি পিসিআই করা হয়। পারকিউটেনিয়াস করোনারি ইন্টারভেনশন, এনজিওগ্রাম করে এনজিওপ্লাস্টি আর স্টেন্টিং এগুলা যেটা প্রয়োজন হয় ওই অনুযায়ী করা হয়। কিন্তু এটা সব জায়গায় অ্যাভেলেবল থাকে না, অথবা পেশেন্ট রাতে আসছে সাররাও থাকে না। এই বিষয়গুলো চিন্তা করে তখন আলটিমেটলি থ্রম্বোলাইসিসের দিকে যাওয়া হয়। থ্রম্বোলাইসিস করা হয় হচ্ছে স্ট্রেপ্টোকাইনেস, ইজিলি স্ট্রেপ্টোকাইনেসটা ইউজ করা হয়, আর হচ্ছে লিপিড লো মলিকুলার ওয়েট হেপারিন। এখন এই এসটি এলিভেটেড এমআই স্ট্রেপ্টোকাইনেস তো আমরা ইজিলি দিই, কিন্তু এর কিছু বিষয় আমাদের মাথায় রাখতে হবে, ডোজ, ইন্ডিকেশন, কন্ট্রাইন্ডিকেশন। আচ্ছা, এই ডোজটা হচ্ছে ইউজুয়ালি যেটা দেওয়া হয় 1.5 মিলিয়ন ইন্টারন্যাশনাল ইউনিট, যেটা 1 লিটার মানে ডাইলুট করে, নর্মাল স্যালাইনের সাথে ডাইলুট করে 1 ঘন্টায় আইভি ইনফিউশন দিতে হবে স্লোলি। এখন আমাদের আমাদের সিসিউতে যেটা করা হয় সেটা হচ্ছে সিরিঞ্জ পাম্প ইউজ করে, আর সিরিঞ্জ পাম্পে 50 সিসি সিরিঞ্জে নর্মাল স্যালাইন নিয়ে 1.5 মিলিয়ন ইন্টারন্যাশনাল ইউনিট দেওয়া হয় স্ট্রেপ্টোকাইনেজ, সেটা 50 ml/আওয়ার। তার মানে 50 সিসি সিরিঞ্জে 50 ml নর্মাল স্যালাইন, সেটা 1 ঘন্টায় যাবে সিরিঞ্জ পাম্পে। এটা ইজিলি আমাদের এখানে প্র্যাকটিস করে। ইন্ডিকেশন হচ্ছে এসটি এলিভেটেড এমআই ইজিলি দেই আমরা এটাতে, এবং পেশেন্ট এই সবচেয়ে বেশি ইম্পর্টেন্ট যেটা সেটা হচ্ছে হিস্ট্রি। পেশেন্টের চেস্ট পেইন, ক্যারেক্টারিস্টিক চেস্ট পেইন শুরু হওয়ার 12 ঘন্টার মধ্যে আসলে আমরা এটা দিতে পারবো, কারণ এটা হচ্ছে মায়োকার্ডিয়াল সেলের ভায়াবল এজ। এরপরে মায়োকার্ডিয়াল সেল ডেথ শুরু হয়ে যায়, তখন দিলে তখন পেশেন্টের সবচেয়ে বাজে কন্ডিশন তৈরি হয়, সেটা হচ্ছে ভেন্ট্রিকুলার রাপচার হয়ে যাওয়ার পসিবিলিটি থাকে, এবং কার্ডিয়াক ট্যাম্পোনেট হয়ে কার্ডিয়াক শকে চলে যায় পেশেন্ট। এই জন্য মানে আপনার টাইমটা, হিস্ট্রিটা খুব বেশি জরুরি এখানে। কন্ট্রাইন্ডিকেশনের মধ্যে হচ্ছে এটা একটা, যেহেতু একটা এনজাইম হিসেবে কাজ করে, এটা অ্যান্টিবডি তৈরি করে বডিতে, এটা 5 বছরের মধ্যে যদি দেওয়া থাকে, তাহলে 5 বছর মধ্যে যদি একবার হয়ে থাকে তাহলে এটা আর দেওয়া যাবে না, তখন অল্টারনেট হিসেবে অন্য টাইল ডিপ্লেজ রিপ্লেস যেগুলো দেয় সেগুলো দিতে হবে। পেশেন্টের যদি রিসেন্ট সার্জারি হয়, এগুলো হিস্ট্রি শর্টে নিয়ে নেওয়াটা বেটার। রিসেন্ট সার্জারি অথবা হিমোরেজিক স্ট্রোক, ইসকেমিক স্ট্রোক এগুলো যদি থাকে পেশেন্টের, তখন এটা কন্ট্রাইন্ডিকেটেড, ইজিলি হিমোরেজিক স্ট্রোক। তখন আমরা ওই অল্টারনেট যেটা আছে সেটা প্রিফার করি। আর যদি পেশেন্টের 12 ঘন্টা পার হয়ে যায়, 12 ঘন্টা পার হয়ে গেছে, অথবা নন স্টিলেটেড এমআই অথবা আনস্টেবল অ্যাঞ্জিনা, এই কন্ডিশনে স্টিলেটেড এমআই ডিলেড অ্যারাইভাল, দ্যাট মিন্স 12 ঘন্টা পার হয়ে গেছে, সেটাকে আমরা ডিলেড অ্যারাইভাল বলতেছি। তখন আমরা পেশেন্টকে লো মলিকুলার ওয়েট, যেটা কমনলি ইউজ করা হয় এনক্সাপারিন, এটা ইউজ করি আমরা। তো এনক্সাপারিনের ডোজটা হচ্ছে, এটা সাবকিউটেনিয়াসলি দেওয়া হয়, এটা একটা প্রি ফিল্ড সিরিঞ্জ, পিএফএস প্রিফিল সিরিঞ্জে পাওয়া যায়, যেটা বিডি ডোজে দেওয়া হয় 5 থেকে 8 দিন। ইজিলি আমাদের সিস্টেমে 5 দিন দেওয়ার পর পেশেন্টের ডিসচার্জ দেওয়া হয়। আর ইন্ডিকেশন তো বললাম, মিনিমাম মানে সিসিউতে এই 3টে ইন্ডিকেশন ইজিলি দেওয়া হয়, এছাড়া আরো অনেক কন্ডিশনে দেওয়া হয়। কমনলি আমি এসসিএস এর কথাই বলছি, যদি অ্যাস্টিলেটেড এমআই ডিলেড অ্যারাইভাল এবং আনস্টেবল অ্যাঞ্জাইনা নন স্টিলেবল এমআই, এই 3টা কন্ডিশনে এটা দেওয়া হয় ইজিলি। আচ্ছা, এরপরে এর মোস্ট ইম্পর্টেন্ট এখানে যেটা, সেটা হচ্ছে পেশেন্টের পেইন রিলিফ করা। পেইন পেশেন্টের অনেক পেইন থাকে, এবং এই পেইনের কারণে অনেকে ভ্যাসোভ্যাগাল অ্যাটাকও হয়ে যায়। তো এই পেইন রিলিফটা আমাদের জন্য খুব বেশি জরুরি। পেইন কয়েকভাবে রিলিফ করা হয়, অপয়েড অ্যানালজেসিক দিয়ে পেইন রিলিফ করা হয়। এই অপয়েড অ্যানালজেসিকের মধ্যে ইউজুয়ালি আমরা আইভি মরফিন ইউজ করা হয়, অথবা অল্টারনেট হিসেবে প্যাথিডিন ইউজ করা হয়। এখন এখানে এই আইভি মরফিন, এটা অপয়েড অ্যানালজেসিক ইফেক্ট আছে পেরিফেরাল ভাস্কুলার, সাথে তার একটা ভ্যাসোডিলেশন ইফেক্ট আছে, সো এটা প্রেশারটা কিন্তু কমায় দেয় আপনার। সো এই জন্য পেশেন্টের বিপি যদি স্টেবল না থাকে, বিপি যদি ওভার 100 না থাকে, সিস্টোলিক ব্লাড প্রেশার, তখন পেশেন্টের মরফিন না দিয়ে তখন প্যাথিডিনটাকে প্রিফার করা হয়। প্যাথিডিনের এই হাইপোটেনসিভ ইফেক্টটা নাই। ওকে, যেহেতু এটা একটা অপয়েড অ্যানালজেসিক, এটা আপনার অ্যান্টিএমেটিক
মানে একটা ভমিটিং টেন্ডেন্সি থাকবে এবং পেশেন্ট অনেক বমিও করে অ্যান্টিমেটিকটা না দিলে। এই জন্য একটা অ্যান্টিমেটিক দেওয়া হয়, সাথে ইজেলন্ডেন সেট্রম দেওয়া হয়, অথবা প্রোক্লোরপ্যারাজিনো আইভি দেওয়া যায়। আচ্ছা, এগুলা দেওয়ার পরে আমরা পেশেন্টের মোটামুটি পেইন যদি কিছুটা কন্ট্রোল হয় তাহলে তো ভালো। আর না হলে পেইন কন্ট্রোলের জন্য এখানে একটা কথা আমি বলে রাখি, সেটা হচ্ছে অনেক সময় একিউট মায়োকার্ডিয়াল ইনফার্কশনের পেশেন্টের পেইন এই অপয়েড অ্যানালজেসিক মরফিন প্যাথেরিন দিয়ে কমে না, তখন পেশেন্টকে আইভি নাইট্রোগ্লিসারিন দিতে হয়। আইভি নাইট্রোগ্লিসারিন এটা ভ্যাসোডাইলেশন করে, করোনারি ভ্যাসোডাইলেশন করে মায়োকার্ডিয়াল ওয়ার্কলোডটা কমায় দেয়। না সরি, এটা মায়োকার্ডিয়াল আপনার সাপ্লাইটা কমায় দেয়। তখন হচ্ছে পেশেন্টের পেইনটা অনেকটা কম হয়। আচ্ছা, এরপরে সাথে আমাদের আরো কিছু ড্রাগস দিতে হবে, সেটা হচ্ছে বিটা ব্লকার। কারণ পেশেন্টের এরিথমিয়া হয়ে যাওয়ার পসিবিলিটি থাকে, এরিথমিয়া প্রিভেন্ট করার জন্য আমরা বিটা ব্লকার অবশ্যই দিতে হবে। ইজিলি আমাদের এখানে যেটা দেওয়া হয় সেটা হচ্ছে মেটোপ্রোলোল, যেটা 25 মিলিগ্রামের বিডি ডোজে দেওয়া হয়। এখানে একটা সিচুয়েশন দিয়ে আমি যেটা লিখে রাখছি সেটা হচ্ছে পেশেন্ট যদি ইয়াং হয়, ইয়াং মেল পেশেন্টের বিটা ব্লকারটা ইউজ না করাই ভালো, কারণ এটার ইলেকট্রিক্যাল ডিসফাংশন করে, আরো কিছু সাইড এফেক্ট আছে। তখন যেটা অল্টারনেটিভ হিসেবে দেওয়া হয় সেটা হচ্ছে রেট লিমিটিং ক্যালসিয়াম চ্যানেল ব্লকারটা দেওয়া হয়, কার্বিডিলোল। ওইটা প্রিফার করা হয় এই ইরিথমিয়া প্রিভেন্টের জন্য। তো এর সাথে দেওয়া হয় এসি ইনহিবিটর অথবা ইআরবি। ইউজুয়ালি রেমিপ্রিল দেওয়া হয় এসি ইনহিবিটর 2.5 মিলিগ্রাম ওয়ান্স ডেইলি, রাতে এটা দেওয়া হয়। এসি ইনহিবিটর কোনো কন্ট্রাইন্ডিকেশন যদি থাকে, পেশেন্টের ইউজুয়ালি এটা ড্রাই কফ করে, সেজন্য পেশেন্টের অ্যাজমা থাকে, সিওপিডি যদি থাকে, তখন এআরবিটা দেওয়া হয়, লোসার্টান পটাশিয়াম যেটা আছে সেটা। আচ্ছা, এরপরে নাইট্রোগ্লিসারিন ওরাল দেওয়া হয়, সাবলিঙ্গুয়ালি স্প্রে হিসেবে রাখে, পেশেন্ট পেইন কমপ্লেন করলে দেয়, ইজিলি ওরালটা রাখে, কারণ এখানে পেশেন্টের নাইট্রোগ্লিসারিনটা খুব ভালো পেইন রিলিফ করে পেশেন্টের এখানে। আর এই যে ইন্ট্রাভেনাস আমি যেটা লিখে রাখছি, ওরাল সাবলিঙ্গুয়াল, তারপরে ইন্ট্রাভেনাসটা পেইন কিলার হিসেবে অনেক সময় ইউজ করে এটা। আচ্ছা, এরপরে সাথে তো একটা প্রোটন পাম্প ইনহিবিটর আমরা ওমিপ্রাজল দেই, এবং পেশেন্টকে রেস্টলেস থাকে, অ্যাংজাইটি থাকে পেশেন্টের অনেক, এই জন্য পেশেন্টকে কিছুটা সিডেট করে রাখলে পেশেন্টের প্রেশারটা কন্ট্রোলে থাকে, সেজন্য ডায়াজিপাম যেটা সেটা দেওয়া হয় পেশেন্টকে। এইগুলো মিলে একটা পেশেন্ট একিউট করোনারি সিনড্রোমের একটা পেশেন্টের ট্রিটমেন্ট দেওয়া হয় এতগুলো নিয়ে। তো এগুলো এগুলো আমি কেন এখানে বললাম যে এগুলো আমরা কেন দেই, সেটা জাস্টিফিকেশনটা খুব বেশি জরুরি, এবং কোনটা আমাদের কি মানে না দিলেই নয় সেগুলো আমরা একটু বলার চেষ্টা করলাম। তো এই বিষয়গুলো মাথায় রাখলে আসলে ট্রিটমেন্টটা পেশেন্টের জন্য খুব ইজি হবে। এইখানে এখানে আমি একটা ডেমো ডেমো ট্রিটমেন্ট শিট দেখানোর চেষ্টা করছি। মোটামুটি এইরকম ভাবে থাকে, এতগুলো ড্রাগস দেওয়া হয়, সবগুলোর কথাই আমি এতক্ষণ বললাম। এখানে জাস্ট একটা ডেমো ট্রিটমেন্ট শিট দেওয়া আর কি, ডোজ সহ। এখানে অবশ্য ট্রেড নেম, ব্র্যান্ড নেম ব্যবহার করা হয়েছে আর কি। তো এতক্ষণ ধৈর্য ধরে ভিডিও দেখার জন্য সবাইকে ধন্যবাদ, আশা করি কিছু শিখাইতে পারলাম। তো এগুলো সিসিউ তে অ্যাপ্লাই করতে পারলে অনেকটা উপকৃত হবেন ইনশাল্লাহ। ততক্ষণে ভালো থাকুন, সুস্থ থাকুন। আল্লাহ হাফেজ। আসসালামু আলাইকুম।